আসসালামু আলাইকুম। নতুন একটি গল্প নিয়ে আসলাম আবারও। রাশেদের ১ম পক্ষের স্ত্রী সন্তান আছে জানার পরেও আমি তাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম ভালোবেসে তাকে আমার করে রাখব। তাকে একটু নিজের করে পাওয়ার লোভে ২০ বছরের আমি ৩৩ বছরের রাশেদের গলায় মালা পরিয়েছিলাম। রাশেদ ছিল আমার কোচিংয়ের টিউশন টিচার। রাশেদ ছিল আমার টিউশন টিচার। সবে অনার্সে ভর্তি হয়েছি। হিসাব বিজ্ঞানে একটু দুর্বল ছিলাম বলে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। আর সেই কোচিংয়ের শিক্ষক ছিল রাশেদ। রাশেদকে প্রথম দেখাতেই আমার ভেতরটা কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছিল। দেখতে অসম্ভব সুদর্শন ছিল, লম্বা ফর্সা প্যাটানো শরীর। সবসময় নিজের একটা আলাদা স্টাইল ছিল। পোশাক পরিচ্ছন্ন থেকে শুরু করে কথা বলার ধরন সব কিছুই একটা আত্মবিশ্বাসী ভাব। অথচ আমি এতটাই কাঁচা যে ওকে দেখলেই বুকের ভেতর কেন এমন অদ্ভুত অনুভূতি হয় সেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। সদ্য কৈশোর পেরিয়ে আসা আমার মনে রাশেদকে ঘিরে তখন ভালোবাসা এক অদ্ভুত ঝড় উঠেছিল। তখন অবশ্য আমি জানতাম না রাশেদ বিবাহিত। ওকে দেখলে মনেও হতো না ওর বয়স ৩৩ হবে। আমি ভেবেছিলাম বড়জোর ২৫-২৬ হবে। ওর চমৎকার পরানোর ধরনটা আমার মুগ্ধতা আরও বাড়িয়ে দিত। শুধু আমি নই, আমার সহপাঠী অনেক মেয়ে রাশেদের প্রতি মুগ্ধ ছিল। কেউ কেউ তো সরাসরি ওকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। অথচ রাশেদ কখনো কাউকে বলেনি যে সে বিবাহিত। এমনকি তার একটা সন্তান আছে সেটাও কাউকে জানতে দেয়নি। ফলে আমিও ধীরে ধীরে ওর মায়ায় জড়িয়ে পড়লাম। একসময় মনে হলো অন্য মেয়েদের মতো আমিও যদি চুপ করে থাকি তাহলে রাশেদকে কখনোই নিজের মনের কথা জানানো হবে না। আর আশ্চর্যের বিষয়, ও কারো প্রেমের প্রস্তাব গ্রহণও করছিল না। সেই সুযোগে হয়তো আমার সাহসটা একটু বেড়ে গেল। তবু মুখোমুখি দাঁড়িয়ে নিজের মনের কথা বলার মতো সাহস আমার ছিল না। প্রেমের প্রস্তাব দিতে আমার ভীষণ ভয় আর লজ্জা লাগতো। তাই শেষ পর্যন্ত চিঠির আশ্রয় নিলাম। একটা কাগজে কাঁপা কাঁপা হাতে মনের সব কথা লিখে রাশেদের হাতে দিয়েছিলাম। সেই দিন জানতাম না ওই ছোট্ট চিঠিটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু হতে যাচ্ছে। চিঠিটা পড়ার পর রাশেদ আমাকে প্রথমে নিষেধ করেছিল, কিন্তু ওর নিষেধ করার ধরনটা ছিল অদ্ভুত। এমনভাবে এমন শান্ত ভঙ্গিতে কথা বলতো যে একটা মেয়েকে দূরে সরিয়ে দেওয়ার বদলে উল্টো তার প্রতি আকর্ষণটা আরও বাড়িয়ে দিত। আমার সঙ্গেও সেদিন ঠিক তেমনটাই হয়েছিল। রাশেদের সঙ্গে সেদিনের কথোপকথনগুলো আজও আমার খুব স্পষ্ট মনে আছে। চিঠিটা দেওয়ার পর থেকে রাশেদ আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। কোচিংয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো, হাসতো, পড়াতো। শুধু আমার সঙ্গেই কেন কথা বলতো না। আমি নিজেও থেকে কিছু জিজ্ঞেস করলেও কেমন যেন এড়িয়ে যেত, যেন আমি সেখান থেকেও ওর চোখে ছিলাম না। একদিন দুদিন করে দেখতে দেখতে ১ সপ্তাহরও বেশি কেটে গেল, কিন্তু রাশেদ আমার সঙ্গে কথাও বলে না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন কোচিং শেষ হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও আমি ইচ্ছে করেই বসেছিলাম। বই খাতা গোছানোর বাহানা করছিলাম। আসলে আমার একটা উদ্দেশ্য রাশেদের সঙ্গে কথা বলা। আমরা ছিলাম দিনের শেষ, অর্থাৎ দুপুরের শেষ ব্যাচ। আমাদের বের হওয়ার পরই রাশেদ কোচিং রুমে তালা দিয়ে চলে যেত। তাই সেদিন সবাই চলে যাওয়ার পরও আমি যখন বসে রইলাম, রাশেদও বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেও যখন দেখলো আমি উঠছি না, তখন বিরক্ত গলায় বলল, "কি হলো, তুমি যাচ্ছ না কেন?" আমি ভয়ে ঢোক গিলে বললাম, "আপনার সাথে আমার কিছু কথা ছিল।" "এখন?" "জি, এখনই।" "বলো।" "আপনি আমায় এড়িয়ে চলছেন কেন?" রাশেদের মুখটা শক্ত হয়ে গেল। কর্কশ কণ্ঠে বলল, "এড়িয়ে চলাটা অস্বাভাবিক কিছু?" "আমার জন্য অস্বাভাবিক।" কঠিন কণ্ঠে রাশেদ বলল, "আমার জন্য না, উল্টো আমার তো উচিত ছিল তোমাকে কোচিং থেকে বের করে দেওয়া। আমার অপরাধ ছাত্রী হয়ে স্যারকে প্রপোজ করা, আবার অপরাধ জিজ্ঞেস করো?" আমি মাথা নিচু করলাম।
কিছুক্ষণ চুপ থেকে আবেগী গলায় বললাম, কাউকে ভালোবাসা কি অন্যায়? রাশেদ কোনো উত্তর দিল না। আমি একটু সাহস পেয়ে আবারও বললাম, আর স্যাররা কি বিয়ে করে না? তারা যাকে বিয়ে করে সেও তো কোনো না কোনো প্রতিষ্ঠানের ছাত্রী। আর একজন শিক্ষক তো সব জায়গায়ই শিক্ষক। এখন সে যদি নিজেকে শিক্ষক এবং বাকি সবাইকে ছাত্রী মনে করে, তবে তো তার সারা জীবন একা থাকতে হবে, বিয়ে করতে পারবে না। আমার যুক্তি শুনে রাশেদ কি বলবে বোধহয় বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ থতমত খেয়ে থেকে হঠাৎ বলল, বেশ বজ্জাত মেয়ে তো তুমি। শোনো মেয়ে, আমি তোমার মতো বদ মেয়েকে বিয়ে করব না। কথাটা শুনে আমার ভেতরটা কেমন করে উঠল, তবুও মুখে সেটা প্রকাশ করলাম না। বরং বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলাম, কেন, কি করেছি আমি? পাকনামি করেছ, আর পাকনা মেয়েদের আমি একদম পছন্দ করি না। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আপনার পছন্দ করতে হবে না, আমি আপনাকে পছন্দ করি এটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। পছন্দ করলেই যথেষ্ট হয় না। প্রেম পীড়িত এসব হারাম। আর আমি হারামে আরাম খুঁজতে চাই না। কথাটা শুনে কেন জানি আমি ওর প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে গেলাম। মানুষটা প্রেমকে হারাম বলেছে, কি অদ্ভুত! আমার চোখে মুখে তখন বোধহয় এমন একটা ভাব ফুটে উঠেছিল যে রাশেদ আরও কিছু বলার আগেই আমি ফট করে বলে ফেললাম, ঠিক আছে, আমাকে বিয়ে করে নিন। রাশেদ এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি একমাত্র পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথাটা বলেছি। ও আমাকে ধমক দিয়ে বলল, বিয়ে কি ছেলে হাতের মোয়া নাকি? আমি চুপ করে রইলাম। রাশেদ এবার একটু শান্ত হয়ে বলল, আমি কেবল একজন কোচিংয়ের শিক্ষক। পার্লামেন্ট কোনো জব নেই আমার। আমার মতো ছেলেকে মেয়ে কে দিবে? সব বাবা মাই তো তার মেয়েকে একজন উপযুক্ত পাত্রের হাতে পত্রস্থ করতে চায়। আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না, আর বিয়ে করার সামর্থ্য আমার এখনো হয়নি। সেদিন আমার কি যেন হয়েছিল আজও জানি না। হয়তো বয়সটা কম ছিল, হয়তো ভালোবাসাটা বেশি ছিল, কিংবা হয়তো রাশেদকে হারানোর ভয়টা তখন আমার সমস্ত বুদ্ধিকে হার মানিয়ে দিয়েছিল। হুট করে বলে ফেললাম, ঠিক আছে, আপনার প্রেম করতে হবে না, আমরা গোপনে বিয়ে করে নেই। তারপর আপনি চাকরি খোঁজেন, চাকরি পেলে তারপর না হয় আমার বাসায় প্রস্তাব পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন। রাশেদ বোধহয় আমার এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। হতভম্ব আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে মুখে সেই বিস্ময় আজও আমার মনে আছে। কিন্তু তখন আমার মধ্যে কোনো ভয় ছিল না। আমিও আরও সাহসী হয়ে বললাম, আগামীকাল শুক্রবার বিকাল ঠিক 4টায় আমি কাজী অফিসে সামনে আপনার জন্য অপেক্ষা করব। আপনি এসে আমায় বিয়ে করবেন, সাক্ষী নিয়ে আসবেন, আর পাঞ্জাবি পরে আসবেন। কথাটা বলে আমি বই খাতা গুছিয়ে উঠে দাঁড়ালাম। তখনও জানতাম না সেদিন আমি শুধু রাশেদকে একটা প্রস্তাব দেইনি, নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। মনে মাঝে এক আকাশ ঝড় বইতে লাগলো, ভয়, দ্বিধা, সংশয়, উৎকণ্ঠা হয়ে ছিলাম আমি। সারা রাতে আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। শুক্রবার সকাল থেকে আমার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল আজকের দিনটার পর আমার জীবনটা পুরোপুরি বদলে যাবে। দুপুরে খাওয়া শেষ করে গোসল করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে আজ অন্যরকম সুন্দর লাগছিল। হয়তো সাজের কারণে, নয়তো নিজের ভেতরের আনন্দটাই সেদিন আমার মুখে আলাদা একটা আলো এনে দিয়েছিল। আমার নিজের কোনো লাল শাড়ি ছিল না, তাই রিমার কাছ থেকে একটা লাল শাড়ি ধার করে পরলাম। শাড়িটা খুব সাধারণ ছিল, কিন্তু সেদিন আমার কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি মনে হচ্ছিল। হাতে একগুচ্ছ লাল চুড়ি পরলাম। হাত নাড়ালেই টুংটাং শব্দ হচ্ছিল। কপালে ছোট্ট একটা লাল টিপ দিলাম। চোখে কাজল টানলাম, ঠোঁটে হালকা লালচে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হঠাৎ মনে হলো, সত্যি আজ আমি বউ হতে যাচ্ছি। বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল। 20 বছর বয়সে একটা মেয়ের পৃথিবী কতটা ছোট্ট হয় তখনও বুঝিনি। আমার পৃথিবী কেন্দ্রবিন্দু তখন রাশেদ। পরিবার কি বলবে, সমাজ কি বলবে, ভবিষ্যৎ কি হবে, কোনো কিছুই তখন আমাকে খুব একটা ভাবাচ্ছিল না। আমার কাছে শুধু মনে হচ্ছিল আমি যাকে ভালোবাসি আজ তাকে নিজের করে পেতে যাচ্ছি। হস্টেলে থাকতাম বলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসবের জন্য কাউকে তেমন জবাবদিহি করতে হতো না। সেই স্বাধীনতাটাই সেদিন আমার কাছ থেকে আশীর্বাদ হয়ে
মনে হয়েছিল। আমার রুমমেট আর একই সঙ্গে আমার সবচেয়ে কাছের বান্ধবী রিমাকে সঙ্গে নিয়ে রওনা হলাম কাজী অফিসের উদ্দেশ্যে। হস্টেলের গেট পেরিয়ে রাস্তা পা রাখার পরেও আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের মধ্যে হাসছি। রিমা অবশ্য আমার মতো আনন্দিত ছিল না, বরং পুরো পথ জুড়ে ওর মুখে চিন্তার ছাপ। কাজী অফিসের দিকে যেতে যেতে হঠাৎ আমার হাতটা চেপে ধরে বলছিল, তিথি, আর একবার ভেবে দেখো, এত বড় একটা সিদ্ধান্ত এভাবে হুট করে নিতে নেই। তোর পরিবার জানলে কি হবে? আমি তখন প্রেমে পাগল। পরিবারের কথা শুনে আমার ভেতরে সামান্য একটা ভয় জাগলেও সেটাকে পাত্তা দিলাম না। মুখে যতটা সম্ভব আত্মবিশ্বাস এনে বলেছিলাম, যখন জানবে তখন সামলে নেব। রিমা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, যদি স্যার না আসেন? কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। এটাই তো আমার সবচেয়ে বড় ভয়। যদি রাশেদ না আসে, যদি গতকাল কথাগুলোকে সে নিছক একটা আবেগের কথা ভেবে থাকে, যদি আমাকে আজ এই লাল শাড়িতে হাতে লাল চুড়ি পরা অবস্থায় একা দাঁড়িয়ে থাকতে হয়, ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। কিন্তু রিমার সামনে নিজের ভয়টা প্রকাশ করলাম না, বরং আত্মবিশ্বাসের একটা হাসি দিয়ে বলেছিলাম, আসবে, অবশ্যই আসবে। নিজেকেও যেন বোঝাতে চেয়েছিলাম কথাটা। তুই এত নিশ্চিত কিভাবে? আমি মৃদু হেসে বলছিলাম, জানি। আসলে আমি জানতাম না। আমি শুধু বিশ্বাস করতে চেয়েছিলাম। কাজী অফিসের কাছাকাছি পৌঁছানোর পর থেকেই আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। গাড়ি থেকে নামার সময় পা দুটো পর্যন্ত কাঁপছিল। একবার মনে হলো এখান থেকে ফিরে যাই, পরক্ষণে মনে হলো না, এতদূর যখন এসেছি এবার আর পেছনে ফেরার উপায় নেই। আমি ধীরে ধীরে কাজী অফিসের সামনে গিয়ে দাঁড়ালাম। আর তারপরে আমার সমস্ত ভয় এক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। মুখে হাসি ফুটল। সামনে রাশেদ দাঁড়িয়ে, গায়ে নীল রঙের পাঞ্জাবি, সুন্দর করে আঁচড়ানো চুল আর মুখে সেই চিরচেনা হাসি। আমায় দেখে হেসে বলল, মাশাআল্লাহ, আমার হবু বউকে দেখে তো আসমানের পরীও হিংসে করবে। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। রিমা পাশে দাঁড়িয়ে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেদিন ওর কোনো কথাই আমার কানে ঢুকছিল না। আমি শুধু রাশেদের দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা, ভয়, সব কিছু শেষ হয়েছে আজ। আমি সত্যি ওকে পেয়ে গেছি। সেদিন আমাদের বিয়েতে কোনো আয়োজন ছিল না, ছিল না ফুল, গানের শব্দ, আলোকসজ্জা কিংবা আত্মীয় স্বজনদের ভিড়। ছিল না, ছিলাম শুধু আমি, রাশেদ, রিমা আর কয়েকজন সাক্ষী। আর ছিল আমাদের দুজনের করা একটা সিদ্ধান্ত। কাজী সাহেবের সামনে বসে যখন কবুল বললাম, তখন আমার বুকের ভেতরটা কেমন একটা শূন্যতা আর অপূর্ণতা একসঙ্গে তৈরি হয়েছিল। মনে হচ্ছিল আজ থেকে আমি আর একা নই। রাশেদ আমার আর আমি ওর। সেদিন সেই বিশ্বাসটুকুই আমার পৃথিবীর সবচেয়ে বড় সত্য ছিল। ভার্সিটির কাছেই ছোট্ট একটা ভাড়া বাসা নিয়ে শুরু হলো আমাদের ছোট্ট সংসার। বাসা বলতে এক বেডরুমের ছোট্ট একটা ঘর, সঙ্গে ছোট্ট একটা রান্নাঘর আর একটা বাথরুম। বারান্দা বলতে জানালার পাশে সামান্য একটা জায়গা, সেখানে দালালের রাস্তার মানুষজন দেখা যেত। বাসাটা খুব সুন্দর ছিল না, দেয়ালের রং কিছুটা মলিন, রান্নাঘরটা এত ছোট যে দুজন একসঙ্গে দাঁড়ালে জায়গা জায়গা হয়ে যেত না। ঘরের এক পাশে আমাদের বিছানা, পাশে একটা ছোট আলমারি আর জানালার কাছে রাখা একটা পুরনো টেবিল। সেটাই ছিল আমাদের পড়ার টেবিল। কিন্তু আমার কাছে সেই ছোট্ট ঘরটাই হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। কারণ সেখানে রাশেদ ছিল। সকালে ঘুম ভাঙতো রাশেদের মুখ দেখে। কখনো ওর আগে ঘুম ভেঙে গেলে চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকতাম। সমস্ত অবস্থায় মানুষটাকে আরও বেশি নিরীহ লাগতো। রাশেদ ঘুম থেকে উঠে আমাকে দেখে বলতো, কি দেখছো এত? আমি মুচকি হেসে বলতাম, কিছু না, আসলে অনেক কিছুই দেখতাম। ওর সঙ্গে বাজারে যেতাম, একসঙ্গে রান্না করার চেষ্টা করতাম। কখনো লবণ বেশি হয়ে যেত, কখনো ঝাল। কোনোদিন রান্না করতে ইচ্ছে না করলে দুজনে বাইরে থেকে সস্তা খাবার কিনে এনে খেতাম। মাসের শেষ দিকে টাকা টান পড়লে দুজন মিলে হিসাব কষতাম, কোথায় কত খরচ
কমানো যায়, তবু আমার কোনো কষ্ট মনে হতো না, বরং মনে হতো এই তো সংসার, এই তো ভালোবাসা। রাতে পড়ার টেবিলে বসে রাশেদ যখন হিসেবের খাতা নিয়ে ব্যস্ত থাকতো, আমি বিছানায় শুয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম। মাঝে মধ্যে ও বিরক্ত হয়ে বলতো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি হেসে বলতাম, আমার স্বামীকে দেখছি। তখন ওর মুখে যে হাসিটা ফুটতো, সেটা সেই হাসির জন্যই হয়তো পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারতাম। সেই কয়েকটা মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর মাস ছিল। আমি তখনও জানতাম না, সুখের কিছু সময় মানুষকে সুখী করার চেয়ে বেশি বিপজ্জনক। কারণ মানুষ যখন কোনো সুখকে নিজের চিরস্থায়ী সত্যি ভেবে নেয়, তখন সেই সুখ ভেঙে যাওয়ার শব্দটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। একদিন হুট করেই বাবা মা জেনে যায় আমার বিয়ের বিষয়ে। আমার প্রিয় বান্ধবী রিমাই তাদের জানিয়েছে। আসলে কিছু বিষয় নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল। ফলাফল ও আমার বিয়ের কথা বাবা মাকে জানিয়ে দিয়েছিল। খবরটা পাওয়ার পর বাবা মা দুজনেই আর এক মুহূর্ত দেরি করেননি, সোজা আমার বিশ্ববিদ্যালয়ে চলে এসেছিল। সেখান থেকে আমার ঠিকানা নিয়ে চলে এসেছিলেন আমাদের ছোট্ট বাসাটায়। সেদিন দুপুরবেলা আমি আর রাশেদ খুনসুটিতে মেতেছিলাম। তখন দরজায় টোকা পড়ল। রাশেদ আমাকে দরজা খুলতে বলে ও শার্ট পরতে গেল। দরজা খুললে আমাদের দম বন্ধ হয়ে আসলো। মনে হলো এখনই হার্ট অ্যাটাক করব, অথবা টেনশনে মূর্ছা খাবো। আমার সামনে বাবা মা দাঁড়িয়ে। আমাকে দেখে মা কড়া গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস? আমি থতমত খেয়ে গেলাম। ততক্ষণে রাশেদ দরজার কাছে এসে গেছে। বাবা মাকে রাশেদ চিনতো। ছবি দেখিয়েছিলাম। ও শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসুন, বসুন, তারপর আমরা ধীরে কথা বলি। চিল্লাপাল্লা করে লোক জড়ো করলে আমাদের সবারই মান যাবে। মা আমার গালে চড় বসিয়ে দিলেন। রাশেদ আমার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ মা, বাইরে সিন ক্রিয়েট করবেন না, ভেতরে আসুন। অগত্যা তারা ভেতরে আসলেন। রাশেদ একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, প্লিজ বসুন। বাবা মা বসলেন। আমি চোরের মতো রাশেদের পাশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতাটা এত ভারী ছিল যে আমার বুকের ভেতরটাও কেঁপে বেশি কাঁপছিল। শেষ পর্যন্ত মা বললেন, কেন করলি এমন বল। আমি চুপ করে রইলাম। সত্যি তো কী বলবো, আমি যে ভুল করেছি সেটা স্বীকার করার মতো সাহস তখনও আমার হয়নি। আর নিজের সিদ্ধান্তটাকে ভুল বলার মতো মানসিক অবস্থাও আমি ছিলাম না। রাশেদ তখন নরম গলায় বলল, আমরা ভুল করেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তিথি, তুমি বাবা মায়ের কাছে ক্ষমা চাও। আমি মুখ তুললাম না। বাবা এতক্ষণ চুপ বসেছিলেন। এবার তিনি খুব শান্ত স্বরে বললেন, তিথি, তুমি আমাদের একমাত্র মেয়ে। কণ্ঠটা শান্ত হলেও কথার ভিতরে এমন একটা ভার ছিল যা আমার বুকের ভেতরটাকে কাঁপিয়ে দিল। বাবা বললেন, তোমার কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি। তোমাকে বিশ্বাস করে হস্টেলে থেকে পড়ার অনুমতি দিয়েছি। তুমি একটা ছেলেকে পছন্দ করেছ, এটা আমাদের বলতে পারতে। আমরা হয়তো প্রথমে রাগ করতাম, হয়তো তোমাকে বকতাম, কিন্তু খোঁজখবর নিয়ে যদি ছেলেটাকে ভালো মনে হতো তাহলে ঠিকই মেনে নিতাম। বাবা একটু থামলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তাহলে বলো, কেন এমন করলে? কেন আমাদের বিশ্বাস ভাঙলে? আমি মাথা নিচু করে রইলাম। আমার বলার মতো আসলে কিছুই ছিল না। আমি জানতাম বাবা ঠিক বলেছেন, কিন্তু তখন আমার কাছে রাশেদকে ছেড়ে দেওয়ার মানেই যেন নিজের পৃথিবীকে ছেড়ে দেওয়া। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাকে ছেলেটার সম্পর্কে কিছু জানানোর আছে। ওর গ্রামের বাড়ির লোকজনের কাছ থেকে আমি যা জেনেছি সেটা তোমার জানা দরকার। আমি ধীরে ধীরে মাথা তুললাম। বাবা বললেন, ছেলেটার নাম রাশেদ, বয়স ৩৩ বছর। আর তোমার আগে ওর একটা বিয়ে হয়েছে। সেই স্ত্রীর সঙ্গে ওর একটা সন্তানও আছে। কথাটা শুনে মনে হলো কেউ যেন আমার মাথার উপর আকাশ ভেঙে ফেলেছে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। আমি ধীরে ধীরে রাশেদের দিকে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। বাবার কথাগুলো কি সত্যি? রাশেদ কি সত্যিই বিবাহিত? ওর একটা সন্তান আছে? আমি কিছু বলার আগে রাশেদ বেশ আত্মবিশ্বাসী গলায় বলে উঠল, এটা মিথ্যা তিথি। ওনারা তোমাকে আমাকে আলাদা করার জন্য এমন বলছে। আমি স্তব্ধ হয়ে রাশেদের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ভয় ছিল না, বরং এমন একটা আত্মবিশ্বাস ছিল যেন বাবার বলা প্রতিটি কথাই মিথ্যা। আমি এবার বাবার দিকে তাকালাম। বাবা মৃদু হাসলেন। সেই হাসিতে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্তি। তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো জানো রাশেদ, তোমায় আমি কিছু বলবো না।
তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই, কারণ তুমি পর। তারপর বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আমার সকল অভিযোগ আমার মেয়েটার ওপর। আমার বুকটা তখন কেঁপে উঠছিল। বাবা ধীরে ধীরে বললেন, তিথি, তোমাকে আমি দুটো অপশন দিলাম। হয় তুমি এই ছেলেটিকে ছেড়ে চিরদিনের জন্য আমাদের সাথে যাবে, না হয় সারা জীবনের জন্য আমাদের ভুলে যাবে। ভুলে যাবে তোমার বাবা মা আছে। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরছিল, রাশেদ সত্যি বলছে নাকি বাবা? আমি কাকে বিশ্বাস করব? ঠিক তখনই রাশেদ আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ ছলছল করছে। ও সিদ্ধ কণ্ঠে বলল, এত মাস যাবৎ আমার সাথে থেকে তোমার কি কখনো মনে হয়েছে তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ আছে? আমি দ্বিধায় পড়ে গেলাম। বাবা মা তখনও স্থির হয়ে বসে আছেন। তাদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। আর রাশেদের হাতটা তখনও আমার হাতের মুঠোয়। সেদিন আমার কি হয়েছিল আজও জানি না। হয়তো বয়সের অপরিপক্কতা, হয়তো ভালোবাসার অন্ধত্ব, অথবা নিছকই বিম্রতিময়। আমি রাশেদের হাত শক্ত করে ধরে কর্কশ কণ্ঠে বলেছিলাম, রাশেদ যদি 10টা বিয়েও করে তাও আমি ওর সাথেই থাকবো। কথাটা মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বাবা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বললেন, চলো মিনু। মা বললেন, কোথায়? আজ থেকে আমরা নিঃসন্তান। মা হাউমাউ করে কেঁদে বললেন, আশরাফ, কি বলছেন এসব? তুই আমাদের একমাত্র মেয়ে। বাবা মায়ের দিকে তাকিয়ে হালকা হাসলেন। সে হাসিতে যে সারা পৃথিবীর কষ্ট ছিল আমি সেদিন তা বুঝিনি। বাবা হেসে বললেন, আমাদের মেয়ে ছিল মিনু, এখন নেই। মা আরও জোরে কেঁদে উঠলেন। বাবা উঠে দাঁড়িয়ে বললেন, চলো বাড়ি চলো। এ জীবনে তুমি আমি দুজনার জন্য যথেষ্ট। দরজার দিকে হাঁটতে হাঁটতে তিনি একবার পেছনে তাকালেন। আমার দিকে নয়, আমাদের ছোট্ট ঘরটার দিকে। তারপর খুব নিচু গলায় বললেন, যে মেয়ে মাত্র 3 মাসের পরিচিত একটা মানুষের কথা বিশ্বাস করে, 20 বছরে বাবা মাকে অবিশ্বাস করে, সে মানুষ হলেও আমার সন্তান নয়। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাবার কণ্ঠ এবার আরও কঠিন হয়ে উঠল। আশরাফ আহমেদের রক্ত তার শরীরে বইল, তার নীতি সে ধারণ করতে পারেনি। মা কাঁদতে কাঁদতে বাবার পেছনে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম নিথর হয়ে। আমার বাবা মা সেদিন আমার জীবন থেকে বেরিয়ে গেলেন বিষাক্ত কষ্টে, বিধ্বস্ত হয়ে। আর আমি তখনও রাশেদের হাত ধরে দাঁড়িয়েছিলাম। তখনও জানতাম না বাবা সেদিন আমাকে ত্যাগ করে গেলেন, নাকি আমার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে আমাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করে গেলেন। বাবা মা চলে যাওয়ার পর আমাদের ছোট্ট ঘরটা যেন হঠাৎ করে নিস্তব্ধতায় ডুবে গেল। কিছুক্ষণ আগেও যে ঘরে মানুষের কণ্ঠস্বর ছিল, রাগ ছিল, কান্না ছিল, অভিযোগ ছিল, সে ঘরে এখন এমন নীরবতা নেমে এসেছে যেন এখানে কোনোদিন কোনো শব্দই ছিল না। আমি থ মেরে বিছানায় এক কোণে বসে রইলাম। মনে হচ্ছিল আমার চারপাশে সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। অথচ আশ্চর্যের বিষয়, আমি কাঁদতে পারছিলাম না, একটুও না। বাবা কথাগুলো বারবার কানে বাজছিল, আজ থেকে আমরা নিঃসন্তান। যে মেয়ে মাত্র 3 মাসে পরিচিত একটা মানুষের কথা বিশ্বাস করে আর 20 বছরের বাবাকে অবিশ্বাস করে, সে মানুষ হলেও সন্তান নয়। কথাগুলো বুকের ভেতর গিয়ে বিঁধছিল। আমি কাঁদতে চাচ্ছিলাম, খুব কাঁদতে চাচ্ছিলাম, কিন্তু চোখ থেকে এক ফোঁটা অশ্রুও বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার কান্নাগুলো হয়তো আমার মতোই কোনো এক জায়গায় গিয়ে আটকে গেছে। কিছুক্ষণ পর রাশেদ ধীরে ধীরে আমার পাশে এসে বসলো। আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তুমি আমাকে ভুল বোঝোনি তো তিথি? আমি কোনো উত্তর দিলাম না। রাশেদ আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, তিথি, তুমি সত্যি বিশ্বাস করো তো আমায়? তুমি ছাড়া আমার জীবনে
আর কেউ নেই। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। এই মানুষটার উপরই তো আমি আমার পুরো পৃথিবী ছেড়ে দিয়েছি, কিন্তু সেদিন প্রথমবারের মতো ওর মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা পুরোপুরি শান্ত হলো না। আমি অসহায় গলায় বললাম, রাশেদ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার মস্তিষ্কটা একটু স্থির হোক। রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা, তুমি তাহলে একটু বিশ্রাম করো, আমি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি, আমারও একটু ফ্রেশ হওয়া দরকার। আমি চুপ করে রইলাম। রাশেদ উঠে দাঁড়িয়ে শার্টটা ঠিক করতে করতে বলল, আজ রাতে রান্না করতে হবে না, তোমার পছন্দের পড়ি আর চটপটি নিয়ে আসবো। আমি তবুও কোনো কথা বললাম না। ও যেন আমার নীরবতাটাকে স্বাভাবিক হিসেবেই নিল। আমার কপালে আলতো করে একটা চুমু এঁকে বলল, বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর দরজা খুলে বাইরে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা কানে আসতে আমার বুকটা হঠাৎ করে ভারী হয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। মাঝামাঝি চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আজকের আগে নিজেকে কখনো এতটা ভাঙাচোরা মনে হয়নি। মনে হচ্ছিল আমি যেন ভেতর থেকে একেবারে চূর্ণ হয়ে গেছি। রাশেদ বলল, সব ঠিক হয়ে যাবে। আদৌ কি তা সম্ভব? বাবা মা আমাকে ঘিরেই তো তাদের পুরো জীবনটা সাজিয়েছিলেন। আমার ছোট্ট একটা আবদারও তারা কখনো ফেলেনি। আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, সব কিছুর জন্য তারা আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে। আমাকে বিশ্বাস করে একা হস্টেল থেকে পড়াশোনার অনুমতি দিয়েছিলেন। আর আমি সেই বিশ্বাসের প্রতিদান কিভাবে দিলাম? তাদের কিছু না জানিয়ে বিয়ে করে ফেললাম, তাও এমন একজনকে যাকে তারা চিনত না, যার সম্পর্কে আমি নিজেও পুরোপুরি কিছু জানতাম না, ইনফ্যাক্ট এখনও জানি না। আমার বুকের ভেতরটা হঠাৎ একটা অপরাধবোধ জেগে উঠল। মনে হলো আমি ভয়াবহ একটা অন্যায় করেছি। কিন্তু পরক্ষণে আমার ভেতরে আরেকটা কণ্ঠ সেই অপরাধবোধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে অহংকারী কণ্ঠে বলে উঠল, শুধরাবি কেন? আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ কণ্ঠটা বলল, তোর শুধরানোর কোনো প্রয়োজন নেই। তুই বাবা মাকে না জানিয়ে বিয়ে করে অন্যায় করেছিস, কিন্তু ভুল করিসনি। রাশেদ তোকে পাগলের মতো ভালোবাসে। এত ভালোবাসা সবাই পায় না, এমন ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আমি সেই কণ্ঠটাকে বিশ্বাস করলাম, হয়তো কারণ তখন সত্যিটা মেনে নেওয়ার চেয়ে মিথ্যাটাকে বিশ্বাস করা অনেক সহজ ছিল। বাবার কথাগুলো একবার মনে পড়েছিল, তারপর রাশেদের মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। আমি রাশেদকে বেছে নিলাম। আমার বাবা মায়ের ভালোবাসার বিপরীতে রাশেদের ভালোবাসাকে দাঁড় করিয়ে দিলাম। তখন বুঝিনি বাবা মায়ের ভালোবাসা আর একজন স্বামীর ভালোবাসা এক জিনিস নয়। একটা ভালোবাসা জন্মের সঙ্গে পাওয়া যায়, আর একটা ভালোবাসা মানুষকে যাচাই করে অর্জন করতে হয়। কিন্তু তখন এসব বোঝার মতো বয়স বা বোধ কোনোটাই আমার ছিল না। আমি তখন চোখে টিনের চশমা পরেছিলাম। সে চশমার ভেতর দিয়ে সত্যির আলো আমার চোখে পড়তো না। মিথ্যার রঙিন আলোতেই আমি সত্যকে দেখতে পেতাম। রাশেদের প্রতিটি হাসিকে ভালোবাসা মনে হতো, প্রতিটি আশ্বাসকে সত্যি মনে হতো, প্রতিটি অস্বীকারকে বিশ্বাস করতে ইচ্ছে করত। আর বাবা মায়ের প্রতিটি সতর্কতাকে মনে হতো তারা বুঝি আমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমি তখন জানতাম না মিথ্যার এই রঙিন আলো খুব বেশি দিন স্থায়ী হয় না। একদিন না একদিন টিনের চশমাটা ভেঙে যায়, আর চশমা ভাঙার পর যে সত্যিটা চোখের সামনে ধরা পড়ে, তখন তার দিকে তাকানোর মতো কোনো মানুষের আর শক্তি থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে সেদিন আমি জানতাম না। সেদিনও শুধু জানতাম আমি রাশেদকে ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য পৃথিবীর সবার বিরুদ্ধে দাঁড়াতেও আমি প্রস্তুত। ভালোবাসার মিথ্যা মায়ার বিবেক বিবেচনা বিসর্জন দিয়েছিলাম। বাবা মা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই যেন আমার জীবনের অন্ধকারটা ধীরে ধীরে নিজের আসল রূপ নিয়ে আমার সামনে দাঁড়াতে শুরু করলো। যে সংসারটাকে আমি এতদিন স্বর্গ ভেবেছিলাম, সেখানে একে একে ফাটল ধরতে লাগলো। প্রথম ফাটলটা এসেছিল টাকার জায়গা থেকে। এতদিন সংসারে খরচের সিংহভাগ আমি দিতাম। আমার নিজের কোনো আয় ছিল না, কিন্তু বাবা প্রতি মাসে হাত খরচ হিসাবে আমাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা পাঠাতেন। আমার পড়াশোনা, ব্যক্তিগত খরচ সব কিছুর পরেও অনেকগুলো টাকা সংসারে দিয়ে দিতাম। এমন কি আমার জমানো টাকাও দিয়ে দিয়েছিলাম ওকে। বাকিটা রাশেদ দিত। তখন বিষয়টা নিয়ে কখনো ভাবিনি। আমার মনে হতো বাবা মা তো আছেনই, আমার প্রয়োজন হলে টাকা চাইবো, তারা দেবেন। তাদের একমাত্র মেয়ে আমি।
আমার জন্য টাকা খরচ করতে তারা কখনো দ্বিতীয়বার ভাবেনি, যেন তাদের সকল টাকায় অধিকার কেবল আমার একার। কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর হঠাৎ সে টাকার পথটাও বন্ধ হয়ে গেল। আমার হাত খরচ বন্ধ হয়ে গেল। আর তখনই প্রথমবার বুঝলাম, এতদিন যে স্বাচ্ছন্দ্য জীবনটাকে আমি নিজের অধিকার ভেবেছিলাম, তার পেছনে বাবা মায়ের কতটা ত্যাগ লুকিয়েছিল। আজ ভাবলে নিজের কাছেই লজ্জা লাগে। কি ভয়ানক নির্লজ্জ ছিলাম আমি। বাবা মাকে এমন কষ্ট দেওয়ার পরও মনের কোনো এক কোণে আমি আমি আশা করছিলাম তারা হয়তো আগের মতোই আমাকে টাকা পাঠাবেন। আমি ভুলে গিয়েছিলাম বাবা মায়েরও সহ্যের একটা সীমা থাকে। তাদের হৃদয় ভেঙে দিও, তাদের ভালোবাসার সুবিধাটা আমি নিতে চেয়েছিলাম। পরের মাস থেকে আমাদের সংসারে টান পড়তে শুরু করলো। খরচ কমাতে হলো, কম প্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ হলো, বাজারে তালিকা ছোট হতে লাগলো। মাসের মাঝামাঝি থেকে হিসাব কষে চলতে হতো, আর কতদিন কিভাবে চালানো যাবে তা ভাবতে হতো। আর এই কষ্টের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো রাশেদও। আগের সেই মানুষটা, যে আমার পছন্দের পুরি চটপটি নিয়ে বাড়ি ফিরতো, যে আমার কপালে চুমু এঁকে বলতো বেশি চিন্তা করো না, সে যেন ধীরে ধীরে কোথায় হারিয়ে গেল। রাশেদেরও রাগ বাড়তে লাগলো। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমাকে ধমক দিত। কখনো রান্না নিয়ে, কখনো বাজার খরচ নিয়ে, কখনো কোনো একটা জিনিস কেনা নিয়ে। সবচেয়ে বেশি যে কথাটা শুনতে হতো সেটা ছিল সংসারে খরচ নিয়ে। এত খরচ কিভাবে সামলাবো? টাকা কি গাছে ধরে? সংসার চালানোর কত কঠিন তুমি বুঝবে। টাকা আয় কত কষ্টের তুমি কিভাবে জানবে? জীবনে তো 2 টাকাও আয় করনি। একই কথা কখনো এই একই কথা কখনো ঘুরিয়ে কখনো সরাসরি দিনে কতবার যে শুনতাম তার হিসাব নেই। মনে হতো কথাগুলো আমার মাথার ঢুকে সেখানে ঘুরপাক খাচ্ছে, তবু আমি চুপ করে থাকতাম। ওকে বোঝানোর চেষ্টা করতাম, নিজেকে বোঝাতাম। পুরুষ মানুষ সংসারের দায়িত্ব নিতে গেলে মাথা গরম হতে পারে। রাশেদের তো চাকরি নেই, আয় সীমিত, তার উপর আমার খরচও আছে, ওর পরিবারে খরচ আছে। সংসার চালানোর চাপ থেকে হয়তো ও এমন আচরণ করছে। আমি ওর রাগকে ক্ষমা করে দিতাম প্রতিবারই। কিন্তু তারপরও আমার ভেতরে একটা ছোট্ট কণ্ঠ ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করেছিল, কই, বাবা তো কখনো মায়ের সঙ্গে এমন ব্যবহার করেনি। বিপদ এসেছে, কিন্তু কোনোদিন কি বাবাকে দেখিনি মায়ের সঙ্গে অসম্মানজনকভাবে কথা বলতে। মা কখনো ভুল করলে বাবা বুঝিয়ে বলতেন। কোনো বিষয় মতের অমিল হলে দুজনে কথা বলতেন। ভুল ভালো সময়ের মতো খারাপ সময় বাবা মাকে সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে রাশেদ কেন এমন? বাবা তো রাশেদের চেয়েও কম পড়াশোনা করেছেন। রাশেদ উচ্চশিক্ষিত হলে শিক্ষিত মানুষ হওয়ার পরও তার আচরণের এত রুক্ষতা কেন? প্রশ্নটা মাথায় আসতেই আমি আবার নিজেকে দমিয়ে দিলাম। আমি তখনও রাশেদকে দোষী ভাবতে চাইনি, কারণ রাশেদকে দোষী ভাবলে আমাকে নিজের সিদ্ধান্তেও প্রশ্ন তুলতে হতো। আর নিজের সিদ্ধান্ত ভুল ছিল এই সত্যিটা স্বীকার করার মতো সাহস তখনও আমার হয়নি। তাই একটা সহজ উত্তর খুঁজে নিলাম। আমি নিজেকে বললাম, মানুষের চরিত্র আর তার শিক্ষাগত যোগ্যতা তো এক জিনিস নয়। কেউ অনেক ডিগ্রি অর্জন করেও মানুষ হিসাবে ছোট হতে পারে। আবার খুব বেশি পড়াশোনা না করেও একজন মানুষ হতে পারে অসাধারণ, ভদ্র, দায়িত্বশীল আর সম্মান করতে জানা। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আমি হয়তো রাশেদের শিক্ষাগত যোগ্যতাকে তার চরিত্রের সার্টিফিকেট ভেবে ভুল করেছিলাম। কিছু মানুষ যত উচ্চশিক্ষিত হোক তাদের ভেতরে স্বভাবটা বদলায় না। ডিগ্রি মানুষের জ্ঞান বাড়াতে পারে, কিন্তু চরিত্র গড়ে ওঠে মানুষটা আসলে কেমন সেটা দিয়ে। আর রাশেদের সেই আসল চেহারাটা আমি তখনও পুরোপুরি দেখতে পাইনি। শুধু অন্ধকারটা একটু একটু করে ঘন হতে শুরু করেছিল। সামনে আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, ফর্ম ফিল আপের সময় ঘনিয়ে আসছিল। পড়াশোনা নিয়ে আমি তখনও যথেষ্ট আগ্রহ ছিলাম। সংসারের ঝামেলা, টানাপোড়া সবকিছুর মাঝেও বই খুলে বসে মনে হতো অন্তত এই জায়গাটুকু এখনো আমার নিজের। আমি পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। সেদিন এক সন্ধ্যায় রাশেদকে বললাম আমার ফর্ম ফিল আপের সময় হয়ে গেছে। রাশেদ তখন কি একটা হিসাব করছিল। আমার কথা শুনে মুখ না খুললেই বলল, ফর্ম ফিল আপ করে কি হবে? আমি অবাক হয়ে বললাম, কি হবে মানে? পরীক্ষা দেব, সামনে পরীক্ষা আমার। রাশেদ এবার আমার দিকে তাকালো, খুব স্বাভাবিক গলায় বলল, আর পড়ালেখা করে কি করবে? বিয়ে তো হয়ে গেছে।
আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো আমি বোধহয় ভুল শুনেছি। কি বললে? রাশেদ বিরক্ত গলায় বলল, বললাম পড়াশোনা করে কি হবে? সংসার করো। ফর্ম পূরণের এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। ওর কথাগুলো আমার মাথায় ঢুকছিল না। এই মানুষটাই তো আমার শিক্ষক ছিল। হিসাব বিজ্ঞানের মতো কঠিন বিষয় এমন সহজভাবে বুঝিয়ে দিত যে আমি মুগ্ধ হয়ে ওর কথা শুনতাম। ওর শিক্ষাগত যোগ্যতা, কথা বলার ধরন সবকিছু দেখে আমি মনে মনে ওকে খুব জ্ঞানী একজন মানুষ ভেবেছিলাম। অথচ সেই মানুষটাই আজ আমাকে বলছে বিয়ে হয়ে গেছে, তাই আর পড়াশোনা করে কি হবে? আমি যেন হঠাৎ করে বুঝতে পারলাম শিক্ষিত হওয়ার আর শিক্ষিত মানসিকতা হওয়া এক জিনিস নয়। তবুও আমি তর্ক করলাম না। রাশেদের কাছ থেকে টাকা না পেলেও আমি পড়াশোনা ছাড়তে রাজি ছিলাম না। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধু একটা পরীক্ষা ছিল না, সেটা ছিল আমার জীবনের একটা স্বপ্ন। আমার নিজের পরিচয় আমি মনে মনে ঠিক করলাম যেভাবে হোক ফর্ম পূরণ করব। আমার হাতে একটা আংটি ছিল, আমার গত জন্মদিনে মা দিয়েছিলেন। দাম খুব বেশি নয়, আবার কমও নয়। 5 আনার ছিল আংটিটা। শেষ পর্যন্ত সেই আংটিটাই খুলে ফেললাম। পরের দিন চুপচাপ সেটা বিক্রি করে দিলাম। আংটি বিক্রি করে যে টাকা পেলাম তার একটা অংশ দিয়ে আমার ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম পূরণের টাকা দেওয়ার পরও বেশ কিছু টাকা হাতে গিয়েছিল। সেই টাকাটা হাতে নিয়ে আমার মনে হয়েছিল অন্তত একটা কাজ আমি নিজের ইচ্ছে মতো করতে পেরেছি। আমার পড়াশোনা থামিনি, আমি পরীক্ষা দেব। নিজের ভবিষ্যৎটা পুরোপুরি অন্য কারো হাতে তুলে দেব না। এই ছোট্ট জেদটা তখনও আমার মধ্যে বেঁচে ছিল। কিন্তু সেই আনন্দটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। রাশেদ জানতে পারলো আংটি বিক্রি করে আমি ফর্ম পূরণ করেছি। খুব স্বাভাবিকভাবে বলল, আংটি বিক্রি করে কত টাকা পেয়েছো তিথি? আমি বাকি টাকার কথা বললাম। রাশেদ হাত বাড়িয়ে দিয়ে বলল, টাকাটা দাও, আমার জরুরি কাজে লাগবে। আমি একটু থমকে গেলাম। সব টাকা এখন আমার দরকার। আমি আর কিছু বললাম না, টাকাগুলো ওর হাতে তুলে দিলাম। রাশেদ টাকাগুলো নিয়ে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম। ভেবেছিলাম আংটি বিক্রি করার কথা শুনলে রাশেদ রাগ করবে, কিংবা আমাকে বলবে আংটি ফিরিয়ে আনো, ফর্ম পূরণের টাকা আমিই দেব। কিন্তু রাশেদের এরূপ ব্যবহার আমাকে অনেক বেশি ভাবিয়ে তুলল। তবুও তখনও আমি রাশেদের ওপর রাগ করিনি, বরং নিজেকেই বোঝালাম হয়তো সত্যি ওর জরুরি প্রয়োজন ছিল। সংসার তো দুজনের। আমার জিনিস বিক্রি করে সংসারের কাজে টাকা লাগলে ক্ষতি কি? আমি তখনও বুঝিনি ভালোবাসার নামে নিজের প্রয়োজনগুলো একে একে বিসর্জন দিতে দিতে একসময় মানুষ নিজের কাছেই অচেনা হয়ে যায়। আর আমি ধীরে ধীরে সেই পথে হাঁটছিলাম। কয়েকদিন ধরে শরীরটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। সারাক্ষণ মাথা ঘুরতো। মাঝে মধ্যে এমন বমি বমি ভাব হতো যে মনে হতো এই বুঝি বমি করে ফেলবো। খাবারের গন্ধ কেমন অস্বস্তি লাগতো। প্রথম 2-1 দিন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু কয়েকদিন পর মনে হলো ব্যাপারটা স্বাভাবিক নয়। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, আমি কি প্রেগনেন্ট? চিন্তার মাথায় আসতে বুকের ভেতরটা কেমন করে উঠল। কিন্তু কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর নিজের হিসাব মেলাতে গিয়ে আবারও থেমে গেলাম। আমার তো নিয়মিত পিরিয়ড হচ্ছে, তাহলে হয়তো সত্যিই কোনো কারণে শরীরটা খারাপ লাগছে। সেদিন রাতে রাশেদকে এই বিষয়টা বললাম। রাশেদ আমার কথা শুনে তেমন কোনো গুরুত্ব দিল না। অথচ এই রাশেদ আমার সামান্য সর্দি লাগলেও পাগলের মতো করত। খুব ও খুব স্বাভাবিক গলায় বলল, তুমি আজেরে টেনশন নাও, সেই কারণে এমন হচ্ছে। আমি আর কিছু বললাম না। তবুও একটা অস্বস্তি থেকে গেল। শুধু শরীরটাই যে বদলে যাচ্ছিল তা নয়, ইদানিং রাশেদের আচরণও কেমন যেন বদলে যাচ্ছিল। আগের মতো আমার দিকে তাকাতো না। আমার কি ভালো লাগছে, কি খারাপ লাগছে এসব নিয়ে আগ্রহ দেখাতো না। আমি কথা বললে শুনতো, কিন্তু আগের সেই মনোযোগটা আর থাকতো না। কখনো কখনো মনে হতো আমাকে দেখলেই যেন ওর বিরক্তি লাগে। আমি বিষয়টা নিয়ে ওকে কিছু জিজ্ঞেস করলেও সাহস পেতাম না। কারণ ভালোবাসার মানুষ বদলে যাচ্ছে, এই সত্যিটা মেনে নেওয়ার চেয়ে নিজেকে বোঝানো সহজ ছিল যে হয়তো ও সংসারটার চিন্তায় ব্যস্ত। কিন্তু আরেকটা পরিবর্তন আমাকে সবচেয়ে বেশি ভাবাতে শুরু করছিল। রাশেদের গ্রামের বাড়ি যাওয়া বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে। আগে মাসে একবার যেত, একদিন বেশি হলে 2 দিন থেকে চলে আসতো। অথচ ইদানিং মাসে 2-3 বার করে গ্রামে যেতে শুরু করলো। একবার গেলে 3-4 দিন পর থাক করে থেকে আসতো।
প্রতিবারই আমাকে একা রেখে যেত। একা যে আমার অসুবিধা হতে পারে সে বিষয়ে ওর ধারণা ছিল না। একদিন জিজ্ঞেস করলাম, হঠাৎ এতবার গ্রামে যাচ্ছ কেন? রাশেদ খুব স্বাভাবিকভাবে বলল, বাড়িতে জায়গা জমি নিয়ে চাচাদের সঙ্গে সমস্যা চলছে। আমি আর কিছু বললাম না, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন থেকেই গেল। তবুও তখনও সন্দেহ করার মতো কোনো প্রমাণ আমার হাতে ছিল না। একদিন সাহস করে বললাম, রাশেদ একটা কথা বলি। ও তখন একটা কাজ করছিল। আমার দিকে না তাকিয়ে বলল, বলো। আমি একটু ইতস্ত করে বললাম, আমাদের বিয়ের তো 8 মাস হয়ে গেল। তুমি তোমার পরিবারকে এখনো আমার কথা জানাওনি? কথাটা শুনতে রাশেদের মুখের অভিব্যক্তি বদলে গেল। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা স্বাভাবিক ছিল তার মুখ হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। বলল, না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? রাশেদ এবার আমার দিকে তাকিয়ে বলল, তুমিও তো তোমার পরিবারকে জানাওনি। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। এখানে আমি চরম দুর্বল। আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। রাশেদের পরিবার আমার সম্পর্কে জানিই না। কিন্তু তাই বলে কি আমাদের সারা জীবন এমন লুকিয়ে থাকতে হবে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি তোমার পরিবারকে জানাও, তাহলে হয়তো সমস্যাটা কিছুটা সমাধান হবে। রাশেদ বুক কুঁচকে বলল, কিভাবে? আমি একটু আশাবাদী হয়ে বললাম, তাহ আমি তাহলে তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। অন্তত বাসা ভাড়া লাগবে না। পরীক্ষার সময় শহরে এসে শুধু পরীক্ষা দিয়ে আবার গ্রামে ফিরে যাব। এতে আমাদের খরচটা অনেক কমে যাবে। আমার কথাটা শুনে শেষ হওয়ার আগে রাশেদ রেগে গিয়ে বলল, মাথা খারাপ তোমার তিথি? আমি চুপ করে বললাম। রাশেদ বলল, বাবা জানলে আমাকে মেরে ফেলবে। উনি এসব প্রেমের বিয়ে মোটেও পছন্দ করেন না। আমি শুকনো মুখে বললাম, তাহলে আমাকে কি তুমি পারিবারিকভাবে স্বীকৃতি দেবে না? রাশেদ বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সামাজিকভাবে তো স্বীকৃতি দিয়েছি, এখন আবার পারিবারিক স্বীকৃতি দিয়ে কি করবে? তাছাড়া তোমারও তো পারিবারিক স্বীকৃতির প্রয়োজন নেই। প্রয়োজন হলে সেদিন নিজ থেকে আমায় কাজে অফিসে বিয়ে করতে আসতে না। এখন যা পেয়েছো তাতেই সুখী থাকো। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন খালি হয়ে গেল। মনে হলো রাশেদের কাছে আমি কত সহজলভ্য, তুচ্ছ, সামান্য। ওর কাছে আমি নিজেই নিজেকে সহজ করেছিলাম, যার ফল আমি জীবনে খুব ভুগেছি। বুকের রক্ত চোখের জল হয়ে ঝরেছিল বছরের পর বছর। আমি বললাম, যা পেয়েছি তা নিয়েই খুশি থাকবো? রাশেদ বিরক্ত গলায় বলল, হ্যাঁ, সময় হলে সব বুঝিয়ে বলবো। তাছাড়া তারা যদি শোনে তোমার পরিবার তোমাকে ত্যায্য করেছে, তাহলে তারা মোটেও তোমাকে মেনে নেবে না। আমি অসহায়ের মতো জিজ্ঞেস করলাম, তাহলে? রাশেদ আরও বিরক্ত হয়ে বলল, এত ফালতু চিন্তা করো না তো, সময় হলে সব হবে। আমি আর কিছু বললাম না, কিন্তু রাশেদ যেন সেদিন নিজের ভেতরে কথাগুলো আর আটকে রাখতে পারল না। হঠাৎ আক্ষেপের সুরে বলল, কি বলে পরিবারের কাছে তোমাকে পরিচয় করাবো? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। রাশেদ বলতে লাগলো, মানুষ বিয়ে করে, শ্বশুর বাড়ি যায়, কত কিছু পায়, আর আমার ফাটা কপাল। শ্বশুর বাড়ি যাওয়ার তো দূরের কথা, তোমার বাড়ির ছায়াটাও দেখলাম না। তাদের কাছ থেকে দামি কিছু পাওয়া তো দূরের কথা, একটা 2 টাকার সুতাও পেলাম না। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। রাশেদ থামলো না। আমার চাচাতো ভাই সেদিন বিয়ে করেছে। তার শ্বশুরবাড়ি থেকে পুরো ঘর সাজিয়ে দিয়েছে, ভাইকে বাইক কিনে দিয়েছে, মেয়েকে 10 ভরি সোনা দিয়েছে। আর তোমার পরিবার? ও তাচ্ছিল্য হেসে বলল, তোমার পরিবার তো কিছু দেওয়ার বদলে যোগাযোগই বন্ধ করে দিয়েছে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। রাশেদ আরও বলল, আমার তো মনে হয় মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ হবে বলেই তোমার বাবা মা এমন করছে। মেয়েকে ত্যায্য করে নিজের গা বাঁচিয়েছে। টাকা পয়সা খরচ করতে হবে না, আবার মেয়ের দায়িত্ব নেই। তাদের তো লাভই হলো, ক্ষতি যা হওয়ার তো আমার হলো। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগেও যে কথাগুলো শুনছিলাম সেগুলো যেন আমার পরিচিত রাশেদের মুখ থেকে বেরোচ্ছে না। এই কি সেই মানুষ যার জন্য আমি বাবা মাকে ছেড়ে দিয়েছি? যে বাবা মার যে বাবা আমার প্রয়োজনের চেয়ে বেশি দিয়ে আমাকে বড় করেছেন, যে মা আমার জন্য নিজের কত ইচ্ছা বিসর্জন দিয়েছেন, তাদের ভালোবাসার মূল্য কি সত্যি কিছু বড়ি সোনা, একটা বাইক কিংবা ঘর সাজানোর আসবাবপত্র? সেদিন প্রথমবার আমার চোখের সামনে রাশেদের একটা নতুন চেহারা স্পষ্ট হয়ে উঠল। আমি বুঝলাম, মানুষটার কষ্টটা হয়তো সংসারের অভাব নয়, তার কষ্ট সে কিছু পায়নি। আমার পরিবার আমাকে ভালোবাসতো, এটা নিয়ে তার কোনো আগ্রহ নেই। তার আফসোস, সে ভালোবাসার সঙ্গে কোনো উপহার আসেনি। সেদিন প্রথমবার স্পষ্টভাবে বুঝেছিলাম রাশেদের চিন্তাধারাটা কতটা নিচে নেমে গেছে।
তার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এতদিন যাকে আমি ভালোবাসা ভেবেছিলাম তার ভেতরে হয়তো ভালোবাসার পাশাপাশি আরও অনেক হিসাব লুকিয়েছিল। সেদিন আমার ভেতরে প্রথমবার একটা প্রশ্ন জন্মেছিল, আমি কি সত্যি রাশেদের কাছে স্ত্রী, নাকি শুধু এমন একটা শূন্য স্থান যেখান থেকে সে তার প্রাপ্য কিছু পাওয়ার আশা করেছিল। তবুও আমি ওকে বা কাউকে কিছুই বলতে পারছিলাম না, কারণ কুড়ালটা আমি নিজের পায়ে নিজেই মেরেছিলাম। এর মধ্যে একদিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। সেদিন সকাল থেকে শরীরটা কেমন যেন লাগছিল, মাথার ভেতরটা ভার হয়েছিল, মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার দেখছিলাম। তবু বিষয়টাকে গুরুত্ব দেইনি। পরীক্ষার প্রস্তুতি, ক্লাস সব মিলিয়ে শরীর খারাপকে পাত্তা দেওয়ার মতো সময়ও ছিল না। কিন্তু ক্লাসের মাঝখানে হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ঘুরে উঠল। মনে হলো চারপাশে সবকিছু যেন ধুলছে, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কয়েকজন সহপাঠী আমার চারপাশে দাঁড়িয়ে আছে। কেউ আমার মুখে পানি দিচ্ছে, কেউ হাত ঘষছে। আমাকে জ্ঞান ফেরানোর জন্য ওরা অনেক চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো কাজ না হয় শেষ পর্যন্ত আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিলেন, কিন্তু কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে খুব স্বাভাবিক গলায় বললেন, অভিনন্দন, আপনি প্রেগনেন্ট। আমি কিছুক্ষণ ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইলাম। অভিনন্দন, এই একটা শব্দই যেন আমার কানে কেমন বেমানান লাগলো। আমার ভেতরের কোনো আনন্দ হলো না, বরং বুকের মধ্যে অজানা একটা ভয় জমে উঠল। আমি মা হতে চলেছি। কথাটা শুনলে হয়তো অন্য কোনো মেয়ের চোখে আনন্দের পানি আসতো, কিন্তু আমার মনে হলো এই সন্তান আমার জীবনে নতুন কোনো আনন্দের দরজা খুলছে না, বরং এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যার সামনে দাঁড়িয়ে আমি নিজেই জানি না কিভাবে এগোবো। আমার বাবা মা আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। রাশেদের আচরণও দিন দিন বদলে যাচ্ছে। আমাদের সংসারে টানাপোড়েনে চলছে। আর এখন এই সন্তান, আমি কি করব? রাশেদ কি সত্যি এই সন্তানকে স্বাগত জানাবে? আমাদের ছোট্ট অস্থির সংসারের একটা সন্তান এলে কি হবে? প্রশ্নগুলো একটার পর একটা মাথায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর রাশেদ হাসপাতালে এলো। আমার সহপাঠীরা তখনও আমার পাশে ছিল। রাশেদকে দেখে তারা একে একে চলে গেল। ওদের চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার প্রেগন্যান্সির খবর শুনে রাশেদ মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপরে নিজেকে সামলে নিল। হাসপাতালে বসেও এমনভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করলো যেন এই খবর তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি। আমি তখনও মুখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে আমি আনন্দ করছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আনন্দের বদলে সেখানে যেন অন্য কোনো হিসাব দেখছিলাম। অবশ্য তখনও সেই হিসাবটা বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শরীরটা একটু ভালো লাগলে আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। রাশেদও আমার সাথে গেল। মনের মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই ঘুরছিল। আমি বললাম, স্যার, আমি প্রেগনেন্ট কিভাবে? মানে আমার তো নিয়মিত পিরিয়ডই হতো, তাহলে কিভাবে সম্ভব? ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আপাতত শুধু এই তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যাবে না। আপনাকে কিছু পরীক্ষা করাতে হবে। বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফ ও প্রয়োজনীয় কিছু রক্ত পরীক্ষা করলে গর্ভাবস্থার সময়কাল এবং রক্তপাতের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আমি আরও অবাক হয়ে বললাম, কিন্তু আমার তো প্রতি মাসে পিরিয়ড হয়েছে। ডাক্তার মাথা নেড়ে বললেন, গর্ভাবস্থায় মাসিক হয় না, তবে গর্ভাবস্থার সময় কিছু নারীর রক্তপাত হতে পারে। অনেক সময় সেটা পিরিয়ডের মতো মনে হয় বলে অনেকে সেটাকে পিরিয়ড ভেবে নেন। আমি আর রাশেদ চুপ হয়ে শুনছিলাম। ডাক্তার আবারও বললেন, এটাকে প্রেগন্যান্সি ব্লিডিং বলা হয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে। সব ধরনের রক্তপাত বিপজ্জনক নয়, আবার গর্ভাবস্থায় যে কোনো রক্তপাতকে অবহেলা করা উচিত নয়। তাই আপনার ক্ষেত্রে পরীক্ষা করে কারণটা জানা জরুরি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তাহলে এত দিন যে ব্লিডিং হয়েছে সেটা চলবে? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।